পাহাড় খেকোদের নির্মূলে চট্টগ্রামের সবচেয়ে বড় অভিযান। বিভিন্ন সংগঠনের নামে বাধা দেওয়ার চেষ্টা, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। গাড়ির চাকা ঘুরতেই সড়কে চাঁদাবাজি, জিম্মি পরিবহন শ্রমিকরা, দায়সারা জবাব শ্রমিক নেতাদের। করোনার কারণে বন্ধ গরুর হাটে কেনাবেচা, কোরবানির ঈদ সামনে রেখে বিপাকে নওগাঁর খামারিরা, লোকসানের শঙ্কা। বাজেটে উপেক্ষিত ক্ষুদ্র মাঝারি শিল্প খাত, করোনা বিপর্যয় মোকাবিলায় ভ্যাট কমানোর দাবি উদ্যোক্তাদের। এবং করোনার কারণে সোনা মসজিদ স্থলবন্দরের রাজস্ব ঘাটতি ২৫০ কোটি টাকা, কোরবানির সামনে রেখে হিলিতে বেড়েছে আমদানি রফতানি। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান চলছে। এই মুহূর্তে নগরীর বায়েজিদ এলাকায় আছেন রিপোর্টার কমল দে, চলে যাচ্ছি তার কাছে। কমল, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরিয়ে দেওয়া এবং উচ্ছেদের কাজ শুরু করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশাল বহর নিয়ে তারা এসে এই উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে তারা চট্টগ্রামের সব বড় অভিযান হিসেবে চিহ্নিত করেছে। তারা বলছে এই পাহাড়ি এলাকাগুলিতে ঝুঁকিপূর্ণ অবস্থা বসবাস করছে কয়েক হাজার পরিবার এবং যার পরিবার চট্টগ্রামে বর্ষণ ঘটনা করে তাদের প্রেক্ষিতে কিছুক্ষণ আগে পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম প্রশাসন। সংযোগটি ত্রুটিপূর্ণ থাকায় আমরা ঠিকমতো শুনতে পাইনি। করোনা মহামারীতেও সড়ক পরিবহনে চলছে চাঁদাবাজি। রাজধানীর টার্মিনালগুলোতে সক্রিয় চাঁদাবাজ চক্রের কাছে জিম্মি পরিবহন শ্রমিকরা। চাঁদাবাজির কথা স্বীকার করে মালিক সমিতি আর শ্রমিক নেতারা বলছেন, অভিযোগের প্রমাণ পাওয়ায় ইতিমধ্যে সাংগঠনিকভাবে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। আর পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। সংক্রমণের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে করা আয়ের টাকা এভাবেই তুলে দিতে হচ্ছে চাঁদাবাজদের হাতে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে চাঁদাবাজ চক্রের দৌরাত্মে দিশেহারা পরিবহন শ্রমিকরা। মহামারীর এমন সময়ে যানবাহনে নির্ধারিত পৌর করের বাইরেও চলছে বাড়তি টাকা আদায়। টাকা দিতে না পারলে ঘটছে শ্রমিকদের মারধর, হয়রানি আর নির্যাতনের ঘটনা। গাড়িতে লাফ দিয়ে উঠে সিটটা লয়ে গেছে, আমি যা বলছি এজন্য আর কি তর্ক বিতর্ক বা গায়েও হাত দিছে। জোরভুক্ত 2 থেকে 300 টাকা চাঁদা আদায় করছে। টাকা না দিলে গাড়ি আটকায় রাখে এবং মাল রেখে দেয়। প্রশাসন চাঁদাবাজের ব্যাপারে একটা ব্যবস্থা নিয়ে। স্বাভাবিক সময়ে রাজধানীতে চলাচলকারী প্রায় 15,500 গণপরিবহন থেকে প্রতি মাসে 5,77,58,000 টাকা চাঁদা তোলা হতো। মহামারীর সময়ও সীমিত আকারে চলছে চাঁদাবাজি। যদিও দায়িত্বশীল কর্তৃপক্ষগুলো বলছে চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা। এটা সবাই মনিটর করছে, এটা কোনো রকম চাঁদাবাজি করা বা বরদাস্ত করি না। এই ধরনের কোনো ঘটনা যদি হয়ে থাকে আমাদের কাছে কমপ্লেইন আসলে আমরা এটা ব্যবস্থা নেই। সড়ক মহাসড়কে চাঁদাবাজি নির্মূলে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা নিয়ে এই চাঁদাবাজি নির্মূল করতে আমরা সক্ষম হব বলে আশা করছি। পরিবহন খাতে এমন নৈরাজ্যের মধ্যেই মালিক সমিতি আর শ্রমিক নেতাদের দাবি চাঁদাবাজি কমে যাওয়ার। পরিবহনের লোক আছে, পরিবহনের বাইরের লোক আছে যারা পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে। 90 থেকে 95% পরিবহনের চাঁদাবাজি
সেগুলো থাকবে না, সেটার জন্য কার্যকর ব্যবস্থা। শুধুমাত্র চলতি মাসের 20 তারিখ পর্যন্ত চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শতাধিক চাঁদাবাজ। লকডাউনের সময় বেকার শ্রমিকদের পাশে পাওয়া যায়নি কাউকে, অথচ এখন গাড়ির চাকা ঘুরতেই সেই শ্রমিকদের কাছ থেকে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। সড়ক পরিবহনের এই নৈরাজ্যের শেষ কোথায়, এই প্রশ্ন এই খাতের লাখো শ্রমিকের। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে কোরবানির ঈদ সামনে রেখে নওগাঁর প্রান্তিক গো খামারিরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। খামারিরা বলছেন, একদিকে গোখাদ্যের দাম চড়া, অন্যদিকে গরুর হাটে বেচাকেনা বন্ধ। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে গরুর হাট চালুর দাবি জানিয়েছেন জেলার খামার মালিক সমিতির সভাপতি। অবশ্য করোনার কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারি প্রণোদনার আওতায় আনতে তালিকা করা হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। কোরবানির ঈদকে টার্গেট করে 5টি ষাঁড় গরু কিনে ছোট একটি খামার গড়েছেন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর এলাকার কামরুন নাহার। 40 থেকে 50 হাজার টাকায় কেনা এসব গরু লাভের আশায় প্রতিপালন করলেও করোনা পরিস্থিতির কারণে দুশ্চিন্তায় দিন কাটছে কামরুন নাহারের। বড় আশা করে গরুগুলো তৈরি করছে, এখন লাভ হবে কি হবে না এই কারণে আমরা চিন্তার ভিতরে আছি। শুধু কামরুন নাহারই নন, এলাকার মান্নান, রেশমা, মামুনের মতো প্রান্তিক গো খামারিদের একই অবস্থা। একদিকে গোখাদ্যর চড়া দাম, তার উপর করোনার মন্দা বাজার। আমার 30টা গরু নিয়ে আমি খুব দুর্যোগের মধ্যে পড়ে গেছি। দুই একটা গরুর কষায় আসতেছে, তারা যে দাম বলতেছে সে দামই আমাদের গরু দিতে হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে গরুর হাট চালু সহ সরকারি সহযোগিতা প্রদানের আহ্বান জানান খামার মালিক সমিতির নেতা। সরকারকে আমি অনুরোধ করব আমাদের স্থানীয় হাট বাজারগুলোকে চাঙ্গা করা এবং সরকারি বিধি মোতাবেক হাট নিয়মিত অনুষ্ঠান করা। সরকারি প্রণোদনার আওতায় আনতে প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত গোখামারিদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানালেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা। যাদেরকে আমরা এই সরকার ঘোষিত প্রণোদনা আমরা তাদেরকে দেব, তাদের গরুর সংখ্যা অনুযায়ী এবং তাদের খামারের স্ট্যাটাস অনুযায়ী তাদেরকে কোরবানির আগেই আমরা এই প্রণোদনাগুলো দেওয়ার চেষ্টা করব। জেলায় বাণিজ্যিকভাবে গড়ে তোলা ছোট বড় 32,000 গো খামারে কুরবানির জন্য প্রায় 3.5 লাখ গরু প্রতিপালন করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনায় বিপর্যস্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে বাঁচাতে প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর কমানো সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। অথচ ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগকে অর্থনীতির চালিকা শক্তি ধরা হলেও উপেক্ষিতই থেকে গেছে এই খাত। স্থানীয় শিল্পে পণ্য উৎপাদনে দিতে হবে আগের মতোই 15% মূসক। পণ্য বিক্রিতেও কমানো হয়নি টার্নওভার কর। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা মহামারীর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও কম চাহিদা এবং পুঁজি আটকে পড়ায় অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বন্ধের পথে। শিল্প মন্ত্রণালয়ের হিসেবে দেশের 10 লাখ ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যোগান দিচ্ছেন জিডিপির 23% আর মোট শিল্প কর্মসংস্থানের 80%। করোনার ধাক্কায় ভঙ্গুর দশা কাটিয়ে টিকে থাকতে বাজেটে কর ছাড় চেয়েছিলেন এ খাতের উদ্যোক্তারা। অথচ বড় শিল্পের মতো ছোট ও মাঝারি শিল্পকেও দিতে হবে 15% মূসক। আমাদের যদি আবার নতুন করে উঠে দাঁড়াতে হয় সেক্ষেত্রে 15% ভ্যাট দিয়ে ব্যবসা চালানোটা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে। বৃহৎ শিল্প এবং একদম ক্ষুদ্র শিল্পের যদি একই রকম ভ্যাট থাকে তাহলে ক্ষুদ্র শিল্পের পক্ষে এই মুহূর্তে বৃহৎ শিল্পের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা খুবই কষ্টকর হবে। একইভাবে 50 লাখ থেকে 3 কোটি টাকা বিক্রির ওপর 4% টার্নওভার করও বহাল রাখা হয়েছে। এসএমই খাতকে চাঙ্গা করতে টার্নওভার কর কমানোর আহ্বান শিল্প উদ্যোক্তাদের। করোনাকালীন সময়ে টিকে থাকতে সহজ শর্তে 2% সুদে ঋণ পুনঃ তফসিলীকরণ চান উদ্যোক্তারা। ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী তাদের টার্নওভার ট্যাক্স বা টার্নওভার ভ্যাট এখন 4% আছে। আমি মনে করি এই করোনার পরিস্থিতিতে ব্যবসায়ীরা খুব নাজুক পরিস্থিতির মধ্যে আছে, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদের ক্ষেত্রে একটা 3% করা উচিত। এসএমই খাত বিশেষ করে 60 থেকে 70% এসএমই কিন্তু বন্ধ হয়ে গেছে। উদ্যোক্তা সহায়ক যদি একটি রিশিডিউল প্রোগ্রাম যদি সরকার নিয়ে আসে তাহলে সেটা যদি 10 থেকে 15 বছরে উত্তীর্ণ করে এবং পাশাপাশি যদি 2% এই সুবিধাটা দিয়ে আমার মনে হয় যে আমাদের উদ্যোক্তারা লাভবান হবে। দেশে 1,25,000 ক্ষুদ্র ও 8.5 লাখ কুটির শিল্প রয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে 38 লাখ মানুষের। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থানে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ব্যবসায়ীরা।
এখাতে সরকারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকের পাশাপাশি ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকেও কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। যদিও শিল্পমন্ত্রী মনে করেন ডাটাবেজ তৈরির মাধ্যমে গুরুত্ব দেওয়া হচ্ছে এসএমই খাতের উন্নয়নে। করোনা মহামারীর অভিঘাতে বাংলাদেশের অর্থনীতির সব খাত নিম্নমুখী। জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি দারিদ্র্যের হার দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছে দেশি বিদেশি বিভিন্ন গবেষণা ও দাতা সংস্থা। করোনা মোকাবিলা করে অর্থনীতিকে সচল রাখতে করণীয় নিয়ে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন দেশের কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা। এফডিএ আসার একটা সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। এখানে আমার মনে হয় এসএমই সেক্টরকে যদি আমরা আসলে ডাইভার্সিফাইড একটা সেক্টরকে যদি রূপ দিতে চাই, একটা লোকাল লিঙ্কেজ পলিসি আমাদের খুব তাড়াতাড়ি আমার মনে হয় নেওয়া উচিত। আলোচনায় দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্প্রসারণ ও সংরক্ষণে স্থানীয়ভাবে উৎপাদিত হয় এমন পণ্যের আমদানি শুল্ক বাড়ানো বা আপাতত নিষিদ্ধ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। এ সময় এসএমই খাতের উদ্যোক্তাদের সরকারি প্রণোদনা প্যাকেজের সুবিধা পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়। ব্যাংক বেসড, ক্রেডিট বেসড একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আমি মনে করি না যে এই প্যাকেজ দ্বারা পুরো সেক্টরকে কভার করা যাবে। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, সরকার 2024 সালের মধ্যে নতুন 1.5 কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল, যা করোনা পরিস্থিতিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো এসএমই, এই যে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এর সাথে বাঁচিয়ে রেখে নতুন কর্মসংস্থান কোভিড চলাকালীন যে সময় এবং পরবর্তী সেটাকেও চিন্তা করতে হবে। এবং তার জন্য এদেরকে আজকে বাঁচিয়ে রাখার সাজেশনস আপনারা দিয়েছেন, এগুলি আমরা অবশ্যই আমরা চিন্তা করব। সরকার গুরুত্বপূর্ণ ভাবে এগুলি চিন্তা করছে ইতিমধ্যেই। বাংলাদেশের এমএসএমই খাতে 13 লাখ উদ্যোক্তা আছে, যা কৃষির বাইরে মোট শ্রমিকের 86% কর্মসংস্থান তৈরি করেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। চীন আর ভারত থেকে আমদানি করা হালকা যান ও পিকআপ ভ্যানের নিবন্ধন বন্ধ চান দেশীয় শিল্প উদ্যোক্তারা। ভার্চুয়ালি এক মত বিনিময় সভায় এই আহ্বান জানায় বাংলাদেশ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসেম্বলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি আব্দুল মাতলুব আহমদ এখাতের চলমান বাস্তবতা তুলে ধরে সব ধরনের স্পেয়ার পার্টস আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানান। এ সময় দেশীয় শিল্প রক্ষায় পিকআপ ভ্যানের সঠিক ডিক্লারেশন এবং আমদানি করা পিকআপ ভ্যানের নিবন্ধন বন্ধ সহ বেশ কিছু দাবি জানায় সংগঠনটি। এছাড়া সরকারি সহযোগিতা পেলে শিগগিরই দেশেই বাস, মিনি বাস, ট্রাক এমনকি ইলেকট্রিক গাড়ি তৈরি ও রপ্তানি সম্ভব বলে মত সংগঠনটির সাবেক সভাপতি হাফিজুর রহমান খানের। বক্তব্যের জন্য এখন আমি রিকোয়েস্ট করব মিস্টার তাসকিন আহমেদ। জাতির এই সাফল্যের মোটরসাইকেলে 600 কোটি টাকা করে পার মান্থ রেভিনিউ লস হচ্ছে। এক একটা কোম্পানির কিন্তু কয়েকশো কোটি টাকা করে ক্যাপিটাল লস হচ্ছে। এই যে লক্ষ লক্ষ ইলেকট্রিক 3 হুইলার চলছে, সবাই দেখছে, কিন্তু কেউ এটাকে কিছু করতেছে না। কারণ সরকার কিন্তু চাচ্ছে আস্তে আস্তে ফসিল ফুয়েল থেকে ইলেকট্রিক চলে আসার জন্য, এবং গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ লোকরা এটার মধ্যে এনগেজড। যেহেতু অবৈধ, সেজন্য এক শ্রেণীর লোক আছে যারা এটা বেনিফিট করছে। দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে যশোরের বেনাপোল বন্দরের আমদানি কার্যক্রম, তবে কিছুটা বিপাকে পড়েছেন রফতানিকারকরা। মঙ্গলবার ভারতীয় 199টি চালানের মধ্যে 270টি ট্রাক বন্দরে ঢুকেছে। এদিন বন্দর থেকে খালাসকৃত পণ্য ছাড় দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হয়েছে 4 কোটি টাকা। এদিকে ব্যবসায়ীরা বলছেন আমদানি কার্যক্রমে গতি ফিরলেও এখন পর্যন্ত চালু হয়নি রফতানি কার্যক্রম। ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে লোকসানের পাল্লা ভারী হচ্ছে ব্যবসায়ীদের। কোরবানির ঈদ সামনে রেখে হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। করোনার কারণে দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর গত 8 জুন পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় হিলি স্থলবন্দরে। ঈদ সামনে রেখে এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হয়েছে। গত 11 কার্যদিবসে আদা, রসুন, পেঁয়াজ ও জিরা সহ বিভিন্ন পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করে 1321টি ট্রাক। অন্যদিকে বাংলাদেশ থেকে রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশের 105টি ট্রাক। এ থেকে 20 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। অর্থ বছরের বাকি মাত্র কয়েকদিন, অথচ রাজস্ব লক্ষ্যমাত্রার অর্ধেকটাও আয় করতে পারেনি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। এখনও ঘাটতি প্রায় 250 কোটি টাকা। 3 মাস পর কার্যক্রম শুরু হলেও ভারতের রপ্তানি
প্রক্রিয়া ধীরগতি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। যদিও রাজস্ব বৃদ্ধি আর বন্দরকে গতিশীল করতে তৎপরতা শুরুর দাবি করেছেন সিএনএফ নেতা ও শুল্ক কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। করোনার প্রভাবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ভারতের সাথে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 6 ঘন্টার নির্ধারিত সময়ে ফল, মশলা, পেঁয়াজ আনতে পারছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে একদিকে অন্যতম পণ্য পাথর আমদানি বন্ধ, অন্যদিকে রপ্তানিতে ভারত প্রান্তে পোর্টের ট্রাক সরবরাহে বিলম্ব, ফলে স্থবিরতা কাটছে না স্থলবন্দরে। ক্রিটিক্যাল পয়েন্ট এই 3-4 মাস ছিল মানে আমাদের রাজস্ব আদায়ের, কিন্তু এই রাজস্ব তো অনেক ঘাটতি সব পোর্টে, শুধু আমাদের পোর্টেই না সব পোর্টেই আর কি। আমাদের পাথরের দরকার, কিন্তু পাথর আমরা আনতে পারছি না। সমস্ত পণ্য তো আমাদের আমদানি করার সরকার অনুমতি দিয়ে দিয়েছেন, কিন্তু না সমস্ত পণ্য আসে না। C&F নেতারা বলছেন, আমদানি বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের সাথে আলোচনার পাশাপাশি পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমদানির সময় বৃদ্ধিতে কাজ করছেন তারা। কাস্টম সার্ভিসখন কাজকর্ম করছে ঠিকমতো। এখন আমরাও আমাদের স্বাস্থ্য রাখার পরে আমরা সমস্ত সিএনএফরা কাজ বহাল রাখতেছি এবং ইন্ডিয়ার সাথে আমরা আলোচনার মাধ্যমে বহাল রাখতেছি আমরা কিভাবে ব্যবসাটা বৃদ্ধি হয়। ভারতীয় বন্দরের কারিগরি ত্রুটি থাকায় পণ্য আমদানিতে স্বাভাবিক গতি ফিরছে না বলে জানালেন বন্দরের শুল্ক কর্মকর্তা। আমরা ইন্ডিয়ার সাথে টাইম টু টাইম কমিউনিকেশন মেইনটেইন করতেছি। ওদের ওই সাইডে ওরা এরকম একটা সফটওয়্যার ব্যবহার করে, যে সফটওয়্যারটা ওদের ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে তারা আসলে আর্লি মর্নিং থেকে দিতে পারে এবং প্রায় সময় ইন্টারাপশন হয়। 2019-20 অর্থ বছরে সোনা মসজিদ স্থলবন্দরে বার্ষিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় 450 কোটি টাকা। এখন পর্যন্ত আদায় হয়েছে 201 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দীর্ঘদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে পুরোদমে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। সেখানকার সবশেষ খবর জানতে যোগ দেব রিপোর্টার শফিকুল ইসলাম শফিকের সঙ্গে। শফিক। হ্যাঁ, ধন্যবাদ সবজ। আপনি যেমনটা বলছিলেন, দীর্ঘদিন বন্দর পর হিলস্থল বন্দর দিয়ে কিন্তু সার্বিক স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আমদানি এবং রপ্তানি দুটো কার্যক্রম শুরু হয়েছে। প্রথম অবস্থায় আমরা দেখেছিলাম যে অল্প পরিসরে শুরু হলো, বর্তমানে তা বৃদ্ধি পেয়েছে। প্রথমে আমরা দেখেছিলাম যে ভারত তারা কন্ডিশন দিয়েছিল যে স্বাস্থ্যবিধি যদি বাংলাদেশের অভ্যন্তরে যদি তারা সন্তুষ্ট হয় সেক্ষেত্রে তারা 40টা কোটি ট্রাক প্রথম অবস্থায় দেওয়ার প্রস্তুতি দিয়েছিল। এখন বর্তমানে কিন্তু যেহেতু স্বাস্থ্যবিধি মেনে আমদানি এবং রপ্তানি হচ্ছে, এখন প্রতিদিন প্রায় 100 ট্রাকের বেশি আমদানি এখানে হচ্ছে। আমি আপনাকে যদি একটা কথা বলি যে বন্ধের পর 13 কর্মদিবসে মূলত এখানে আমদানি এবং রপ্তানি শুরু হয়েছে। এই 13 দিনে এখানে প্রায় 50,000-এর ঊর্ধ্বে কিন্তু 50,000 মেট্রিক টন কিন্তু এখানে পণ্য আমদানি হয়েছে। এখানে রপ্তানি হয়েছে প্রায় এখানে 213 ট্রাকে 3,640 মেট্রিক টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে। এখান থেকে রাজস্ব সরকার পেয়েছে প্রায় 22,50,00,000 টাকার বেশি কিন্তু এখানে রাজস্ব পেয়েছে সরকার। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, হিলি স্থল বন্দর মূলত কিন্তু এখানে একটা পেঁয়াজের ব্যবসা হয়ে থাকে, বিভিন্ন দূরত্ব পাইকারি এসে থাকে, বড় একটা ব্যবসা করে থাকে এখানকার ব্যবসায়ীরা। ইতিমধ্যেই কিন্তু পেঁয়াজের আমদানিটাও আমরা দেখেছি এখানে পর্যাপ্ত আমদানি হচ্ছে, বাজারের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ কিন্তু এখানে আমরা কালকে দেখেছি, আজকে দেখি 13 থেকে 15 টাকা 16 টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিভিন্ন জায়গাতে পাইকারি আসতে তারা সন্তুষ্টভাবে তার পেঁয়াজ কিনতে পারছেন। আর একটা বিষয় যদি বলি আপনাকে, এই যে 13 কর্মদিবসে আপনার 389 ট্রাকে এখানে 8,400 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর যেহেতু ইতিপূর্বে কিন্তু কোনো ট্যাক্স যেহেতু ছিল না, শুল্ক মুক্তভাবে তারা পেঁয়াজ আমদানি করতে পারত। চলতি যে অর্থ বছরে সরকার কিন্তু পেঁয়াজের পরে কিন্তু একটা ট্যাক্স আরোপ করেছে 5%। বর্তমানে কিন্তু আমরা দেখেছি এখানে 90 লক্ষ টাকা কিন্তু এখানে পেঁয়াজ থেকে একটা অতিরিক্ত তারা ট্যাক্স পেয়েছে। সব মিলে যদি সবুজ বলা যায় যে যেহেতু আর অল্প কিছু দিনের মধ্যে কুরবানি ঈদ, সেই উপলক্ষে কিন্তু হিল স্থল বন্দর দিয়ে আমদানি বেড়েছে। বিশেষ করে জিরা, পেঁয়াজ, বিভিন্ন মশলা আমদানি হচ্ছে, সরকার রাজস্ব পেয়েছে। কাস্টম কর্তৃপক্ষ যেমনটা বলছেন, ব্যবসা যদি এভাবে হয় সরকারের যে লক্ষ্যমাত্রা আদর্শ 3 গুণ ছাড়িয়ে যাবে বলে বলছেন। সবুজ হিল স্থল বন্দর থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। হিল স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। দেশে প্রথমবারের মতো টেকসই সংযুক্ত ঋণ দিতে যাচ্ছে আন্তর্জাতিক ব্যাংকিং জায়ান্ট HSBC। নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রদান করতে যাওয়া এই ঋণের প্রথম গ্রাহক স্কয়ার গ্রুপ। অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ঋণ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেয় HSBC। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি লরা গ্যালভিন বলেন, সবুজ অর্থনীতিতে আগামীতে আরও অনেক বেশি অর্থ সংস্থানের পরিকল্পনা আছে HSBC। অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আরও বেশি বিদ্যুৎ উৎপাদনের এমন উদ্যোগ অব্যাহত রাখতে
সরকার সহযোগিতা করবে বলে জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী। has got a very crucial role to play in climate change. HSBC has been recognized. এ পর্যায়ে শীর্ষ সংবাদে জানিয়ে দিচ্ছে আরেকবার। পাহাড় খেকোদের নির্মূলে চট্টগ্রামের সবচেয়ে বড় অভিযান, বিভিন্ন সংগঠনের নামে বাধা দেওয়ার চেষ্টা, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। গাড়ির চাকা ঘুরতেই সড়কে চাঁদাবাজি, জিম্মি পরিবহন শ্রমিকরা, দায়সারা জবাব শ্রমিক নেতাদের। করোনার কারণে বন্ধ গরুর হাটে কেনাবেচা, কোরবানির ঈদ সামনে রেখে বিপাকে নওগাঁর খামারিরা, লোকসানের শঙ্কা। বাজেটে উপেক্ষিত ক্ষুদ্র মাঝারি শিল্প খাত, করোনা বিপর্যয় মোকাবিলায় ভ্যাট কমানোর দাবি উদ্যোক্তাদের। এবং করোনার কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি 250 কোটি টাকা, কোরবানির সামনে রেখে হিলিতে বেড়েছে আমদানি রফতানি। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।